আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু আরবিক লার্নিং একাডেমি। তো জেনারেল পেপারে আপনারা মক টেস্ট চাইছেন না ক্লাস চাইছেন বলুন। ক্লাস চাইছি। আর বাকি যে ম্যাম ক্লাসগুলো ধরুন যে হয়েছে আপনি mock দেখেছেন? test দিলেন, জি। বলছি যে ধরুন যে আপনি মক টেস্ট দিলেন, এবার যেগুলো আমাদের বুঝতে পারলাম না সেটা কিভাবে বুঝবো, ওটাই সমস্যা। ও, ওই জন্যই তো আমি বলছি তো যে কোশ্চেন ক্লাসটা দিয়ে করালে দেবো আমরা সব প্রত্যেক বুঝতে দিন। পারবো। আর সেটা তো দিয়ে দিবেন, দেখা গেল যেটা অ্যান্সার করতে পারলাম না, বুঝতে পারলাম না, সেটা কি হবে? এটা আপনাদেরকে নিজেদেরকে সার্চ করে করে বুঝতে হবে গুগলে, ইউটিউবে, গুগলে সার্চ করে করে। কারণ মক টেস্ট যদি তৈরি করি তাহলে ওটাই দেবো, প্রত্যেকদিন অনেকগুলো করে কোশ্চেন তৈরি করতে হবে। আর যদি পড়াই তাহলে পড়াই, যে কোনো একটাই দুটো একসাথে করতে পারবো না, কারণ আমি ফিস তো একটারই নিয়েছি। ঠিকই আছে ম্যাম। হুম। ম্যাম আপনি পড়ান, এটাই ভালো হবে। ঠিক আছে তাহলে, যতটা পড়া হয়ে গেছে কেউ না দেখলে রেকর্ডিং ক্লাস দেখে নেবেন। আর এখন তাহলে আমরা পড়ি। পড়ান। তো লেসন প্ল্যান করবো আজকে আমরা। যে লেসন প্ল্যান জিনিসটা কি, আপনাদের যে সিলেবাসে তার টপিকের মধ্যে একটা জিনিস আছে লেসন প্ল্যান। লেসন প্ল্যান জিনিসটা কি? তো লেসন প্ল্যান জিনিসটা হচ্ছে যে টিচার পড়ানোর আগে, ঠিক আছে, ক্লাসে আসার আগে একটা প্ল্যানিং করে থাকে। সবাই মিউট করে নিন, আওয়াজ হচ্ছে প্রচুর। মিউট করে নিন, সবাই মিউট করে নিন। হ্যাঁ, নয়েজ আসছিল। ঠিক আছে। তো স্যার ক্লাসে আসার আগে একটা প্ল্যানিং করে থাকে, আগে থেকে একটা খুত্তা বানাই, ঠিক আছে, যে কি কি পড়াবে, কিভাবে পড়াবে, একটা প্রপার স্ট্র্যাটেজি বানাই টিচার। এমন নয় যে টিচার চলে গেলো ক্লাসে দিয়ে টপিক নিয়ে পড়াতে শুরু করলো, ওটা এভাবে টিচারও পড়াতে পারবে না। টিচারকে আসার আগে নিজেকে প্রিপেয়ার হতে হয়। আর নিজেকে প্রিপেয়ার করার জন্য একটা ভালো ধরনের তাকে একটা প্ল্যানিং করতে হয়, একটা লেসন বানাতে হয়। সেখানে ভালোভাবে লিখে নিতে হয় কি কি জিনিস পড়াবে, কিভাবে পড়াবে, কি কি মেথড অবলম্বন করলে একটা এফেক্টিভ টিচিং হবে, একটা গুড টিচিং হবে। ঠিক আছে। তো এইভাবে টিচার যে একটা প্ল্যানিং করে থাকে ক্লাসে আসার আগে, বিফোর বিফোর স্টার্টিং দ্য ক্লাস, ঠিক আছে, ক্লাস শুরু করার পূর্বে টিচার যে প্ল্যানিংটা করে, যে প্রিপারেশনটা করে, যে খোত্তাটা বানিয়ে থাকে, ওটাকে লেসন প্ল্যান বলা হয়ে থাকে। ঠিক আছে। এখানে দেখুন লেসন প্ল্যান সম্বন্ধে কি লেখা আছে। A lesson plan is a document that outlines the content of your lesson step by step. এখানে বলছে লেসন প্ল্যান হচ্ছে একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে আপনার কন্টেন্টকে আউটলাইন করে থাকে স্টেপ বাই স্টেপ। যেটা আপনি পড়াবেন সেই লেসনটাকে স্টেপ বাই স্টেপ সেইটাকে মার্ক করা হয়ে থাকে। ঠিক আছে, একটা ধাপের পর ধাপে, এরকম নয় যে প্রথম থেকে একবারে শুরু না করে মাঝখান থেকে করে দিল শেষে চলে গেল, এরকম না। স্যার যেটা পড়াবেন সেটার ডিটেল ডেসক্রিপশন করবেন, মানে একদম ডিটেলে গিয়ে সেটাকে তিনি পড়বেন, স্টাডি করবেন, সেটার উপর নোট বানাবেন, বানিয়ে একটা প্ল্যানিং করবেন, সেটাকে লেসন প্ল্যান বলা হয়। তারপর তিনি ক্লাসে আসবেন। বলছে ইটস আ লিস্ট অফ টাস্ক দ্যাট ইউর স্টুডেন্টস উইল আন্ডারটেক টু হেল্প গাইড ইউর টিচিং। বলছে এটা এমন একটা কাজ যেটা হচ্ছে আপনাদের স্টুডেন্টরা, যেটা হচ্ছে তোমার স্টুডেন্টরা এটাকে করবে টু হেল্প গাইড ইউর টিচিং, তোমার স্টুডেন্ট তোমার টিচিং কে, পড়ানোকে গাইড করার জন্য। লেসন প্ল্যান কেউই করতে পারে, তুমি স্টুডেন্টও করতে পারে, টিচারও করতে পারে, কিন্তু লেসন প্ল্যান টিচারের দ্বারাই বেশিরভাগ হয়ে থাকে, টিচারই করে থাকে। ঠিক আছে। তুমিও কোনো কিছু পড়ানোর আগে টিচার, আমরা দেখে নিতে পারি যে কি কি পড়াবে, কি কি পড়াবে না পড়াবে, ভালোভাবে সেটাকে বিস্তারিত ভাবে আমরা স্টাডি করতে পারি। কিন্তু লেসন প্ল্যান কে করে থাকে? টিচারই করে থাকে। ঠিক আছে। আর লেসন প্ল্যান ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স। যেটা লেসন প্ল্যান হচ্ছে আগে থেকেই তৈরি করা হয়। ইন অ্যাডভান্স মানে কি? আগে থেকে তৈরি করা হয়ে থাকে যেটা। and can either cover a one of activity, an entire lesson, a unit or course, a day or a work. বলছে যে লেসন প্ল্যান হচ্ছে যে কি কি কভার করে থাকে, যে কোনো ধরনের এমন একটা কাজ। ওয়ান অফ অ্যাক্টিভিটি বলা হয় এমন কাজ করা যেটার পরে কাজটা একবারই করা, যে কোনো জিনিস যেটা পরে আর রিপিট হবে না, সেটাকে বলা হয় ওয়ান অফ অ্যাক্টিভিটি বলা হয়। ঠিক আছে। এমন একটা ঘটনা, এমন একটা কাজ, যেটা এমন একটা সিচুয়েশন যেটা হবে এক টাইমে, যেটার পর সেটা রিপিট হবে না, ওটাকে ওয়ান অফ অ্যাক্টিভিটি বলে। অ্যান এন্টায়ার লেসন মানে হচ্ছে পুরো লেসনটা, অথবা কোনো ইউনিট, একটা ইউনিট, অথবা একটা কোর্স, অথবা একটা দিন বা একটা সপ্তাহ পরিপূর্ণ আগাম প্ল্যানিং করে থাকে। ঠিক আছে, কি হয়ে থাকে? আগাম প্ল্যানিং হয়ে থাকে। তো লেসন প্ল্যান আগাম হয়ে থাকে,
ক্লাসের আগে প্রিপেয়ার হয়ে থাকে সম্পূর্ণ এবং বলছি prepare ম্যাম করে থাকে। স্ক্রিনে কিছু দেখে স্ক্রিনে দেখা যাচ্ছে না? আমি তো স্ক্রিন শেয়ার করেছি। দেখা যাচ্ছে। দেখা আচ্ছা যাচ্ছে ম্যাম না? এবার নেটওয়ার্কের কারণে হয়ে থাকে। হ্যাঁ, তো ক্লিয়ার? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। ঠিক দেখা যাচ্ছে তো? এখন ঠিক তো আছে। বুঝতে পারলেন ব্যাপারটা কি লেসন প্ল্যান জিনিসটা? এখানে আরেকটু আছে। হ্যাঁ, বুঝেছি ম্যাম। তো দেখুন, প্ল্যানিং আর লেসন। দেখুন, হোয়াট ইজ দ্য লেসন প্ল্যান? বলছে প্ল্যানিং ফর এ লেসন ইজ আ টিচার্স ডিটেইল ডেসক্রিপশন অফ এ লেসন হুইচ ইজ প্রিপেয়ার্ড বিফোর দে স্টার্ট টিচিং। বলছে যে লেসন প্ল্যান টিচার করে থাকে এবং টিচারেরই একটা বিস্তারিত ডেসক্রিপশন, একদম বিস্তারিত একটা লেসনের বিস্তারিত ডিটেল করা এবং সেটা কি করা, প্রিপেয়ার করা, একটা নোট প্রিপেয়ার করা যেটা পড়াবে বিফোর দে স্টার্ট টিচিং, টিচিং শুরু করার পূর্বে। ক্লিয়ার? হ্যাঁ, বলুন। দেখুন, বলবেন যেটা যেটা বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে বলবেন। It covers the learning trajectory and course of action for each lesson taught and acts as a comprehensive daily guide for what students are going to learn. It also gives insight into how it will be taught. বলছে এর লেসন প্ল্যান হচ্ছে এমন একটা লেসন প্ল্যান যেটা শিক্ষার গতিকে এবং আমাদের যে কোর্সটা পড়া হয় সেই কোর্সটাকে, যে লেসনটা পড়ানো হবে সেটাকে এবং যেভাবে টিচার বোঝাবে, গাইড করবে, সেই অ্যাক্টসটা কি করে থাকে, লেসন প্ল্যান কভার করে থাকে, এটাকে সম্পূর্ণ করে থাকে। যে কিভাবে পড়াবে টিচার, কি কি বিষয়ে পড়াবে, কতটা এলাবোরেটলি পড়াবে, কি ডেইলি কি কি হবে, কিভাবে গাইড করবে স্টুডেন্টস, হোয়াট স্টুডেন্ট গোইং টু লার্ন, যেগুলো স্টুডেন্টরা সমস্ত কিছু শিখতে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোকে সব লেসন প্ল্যানের মধ্যে ইনক্লুডিং থাকবে। ইট অলসো গিভস ইনসাইট ইনটু হাউ ইট উইল বি টট। যেটা অন্তর্দৃষ্টিকেও দিয়ে থাকে, অন্তর্দৃষ্টিও দিয়ে থাকে যে কিভাবে জিনিসটা পড়ানো হবে, টিচার কিভাবে জিনিসটাকে পড়ানো, একদম ইন ডেপথে সেটাকে স্টাডি করবে। নয়েজ তো হচ্ছে না, আল্লাহ ধীরে বাত করো, ইতনা চিল্লা রহি হো। হ্যালো, ক্লিয়ার? বলুন, এনি ডাউট? হ্যাঁ ক্লিয়ার ম্যাম, হ্যাঁ নো ম্যাম। ডাউট। হুম, দেখুন তারপর কমন টাইপস অফ লেসন প্ল্যান। কমন টাইপস অফ লেসন প্ল্যান, ডেইলি লেসন প্ল্যান। ঠিক আছে, টিচার ডেইলি লেসন প্ল্যান করবে থাকে, বা উইকলি করবে, বা হোল ইউনিট করবে, সম্পূর্ণ ইউনিটের লেসন প্ল্যান করবে, বা সাবজেক্ট স্পেসিফিক করবে, বা গ্রেড স্পেসিফিক। এগুলো হচ্ছে টাইপস। যে লেসন প্ল্যানের কত ধরনের টাইপ, এখানে একটা 5 ধরনের আমি টাইপ লিখেছি, 5 ধরনের। আর এখানে লেসন প্ল্যানে এইটা পড়তে হবে। আর তার আগে এটা একটু দেখে নিন, যেটা হচ্ছে ডেইলি লেসন প্ল্যান। টিচার ডেইলি লেসন প্ল্যান করতে পারে, এটা বেশি এফেক্টিভ হয়ে থাকে, অথবা উইকলি করতে পারে। ডেইলি লেসন প্ল্যান দেখুন, টিচার্স প্রিপেয়ার দিস টাইপ অফ লেসন প্ল্যান টু কভার দ্য লার্নিং অবজেক্টিভস ফর এ স্পেসিফিক ডে। ডেইলি লেসন প্ল্যান কখন টিচার করবে, যখন হচ্ছে যে কোনো স্পেসিফিক ডে এর জন্য, কোনো সেই পার্টিকুলার দিনের জন্য টিচার লেসন প্ল্যান করবে, সেই দিনে কি পড়াবে, সেই দিনের মধ্যে কি কি গোল সেট আপ করেছে, কি কি পড়ানো হবে, সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে ডেইলি তিনি লেসন প্ল্যান করবে। Or in the last part of the lesson plan, the assessment results show whether the students understood the lesson or whether the teacher will need to spend extra time on the topic. তো এই লেসন প্ল্যান করে কি টিচার ফিডব্যাক পাবে, টিচার এই লেসন প্ল্যান করার জন্য, করার ফলে এটা পাবে যে কি কি অ্যাসেসমেন্ট দিতে হবে, কিভাবে দিতে হবে, এবং কিভাবে স্টুডেন্টদের প্রয়োজন, কি কি প্রয়োজন, whether the teacher will need to spend, টিচারেরকে আরো এতে এক্সট্রা টাইম দেওয়া দরকার ওই টপিকে, স্টুডেন্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা, কি কি অ্যাসেসমেন্ট দেবে এবং কিভাবে রেজাল্ট বার করবে, স্টুডেন্টের ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা টপিকটা। টিচারের আরো তো সেই টপিকে ভালো করে পড়াতে হবে না, টিচার কোথাও ল্যাক করছে না তো পড়াতে, কোথাও টিচারের ইয়ে থাকছে না তো, কমই থাকছে না তো, এইগুলো বিষয়গুলোকে দেখবে ডেইলি লেসন প্ল্যানে। এটাই হতে পারে উইকলি লেসন প্ল্যান। কি উইকলি লেসন প্ল্যান, যে টিচার্স প্রিপেয়ার আ উইকলি লেসন প্ল্যান when there is only one particular learning objective। বলছে যখন শেখার শুধুমাত্র একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকবে, তখন টিচার কি করবে, উইকলি লেসন প্ল্যান করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? উইকলি লেসন প্ল্যান একদম বলেন ম্যাম, উইকলি লেসন প্ল্যান।
হ্যাঁ, উইকলি লেসন প্ল্যান হচ্ছে সাপ্তাহিক লেসন প্ল্যান করা, সাপ্তাহিক লেসন প্ল্যান করা। স্ক্রিন যখন শেয়ার করেন ম্যাম, লার্নিং এর, হ্যাঁ কি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়নি? ঠিক আছে তো, স্ক্রিন শেয়ার ঠিক আছে আছে, তো। ওটা আপনার দেখতে ডিস্টার্ব পাচ্ছি না। করছে। ঠিক আছে ম্যাম, ঠিক নেটওয়ার্ক আছে তো। প্রবলেমের জন্য ওটা হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম আছে হয়তো আপনার। স্ক্রিন দেখতে পাচ্ছে তো সবাই, শেয়ার তো করেছি। দেখুন, ঠিক। উইকলি লেসন প্ল্যান হচ্ছে যে কোনো লার্নিং এর বিশেষ কোনো অবজেক্টিভকে যখন সম্পন্ন করার জন্য টিচার কোনো প্ল্যানিং করে থাকে সেটাকে উইকলি লেসন প্ল্যান বলে থাকে। এর উদ্দেশ্য থাকে যে পুরো সপ্তাহটাতে যে যে গোলগুলো সেটা একবারে বসে লিখে নেয়, কিভাবে পড়াবে, কি কি পড়াবে, কি কি করবে, পুরো প্ল্যানিংটা, সাপ্তাহিক প্ল্যানিংটা করে নেয় একদম। এর উদ্দেশ্য, প্রাইমারি যে উদ্দেশ্যটাকে সেটাকে সাপ্তাহিকলি করে নেওয়াকে ওটাকে বলা হয় উইকলি লেসন প্ল্যান। আর যেটা ডেইলি করা হয় ওটাকে ডেইলি লেসন প্ল্যান বলা হয়। এগুলো বোঝার জন্য আমি নিয়ে এসেছি, এগুলো এত এলাবোরেটলি এইভাবে তো পরীক্ষায় আসবে না ডাইরেক্ট, তো এটা আমি বোঝার জন্য এগুলোকে আমি লিখেছি এখানে। ঠিক আছে ম্যাম, ক্লিয়ার? ক্লিয়ার। তারপর বলছি ম্যাম ফার্স্ট রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে, হ্যাঁ। First, the teacher covers the topic in class within 2-3 days and then encourages the students to practice on their own. বলছে এই উইকলি লেসন প্ল্যানে কি হয়ে থাকে, প্রথম টিচার পুরো টপিকটাকে ক্লাসে 2-3 দিন ধরে পড়িয়ে দেয়, পুরো টপিকটা কভার করে নেয়। তারপরে স্টুডেন্টসকে উৎসাহিত করে, বলে সেটাকে নিজের মতো করে প্র্যাকটিস করার জন্য। কি করার জন্য? নিজের মতো করে প্র্যাকটিস করার জন্য প্রথমে পড়িয়ে দেওয়ার পরে 2-3 দিন ধরে পুরো টপিকটা পড়িয়ে দেওয়ার পরে by the end of the week the students go through an assessment to determine how well they understood the concept. বলছে এই সাপ্তাহিক শেষে স্টুডেন্টসরা কি করে থাকে, অ্যাসেসমেন্টের দ্বারা তারা ঠিক করে যে কি কতটা তারা কনসেপ্ট বুঝতে পেরেছে, কতটা ক্লিয়ার হয়েছে, কতটা পেরেছে, কতটা পারেনি। অ্যাসেসমেন্টের দ্বারা এটাকে ডিটারমাইন করা হয়, এটাকে ঠিক করা হয়, মনস্থির করা হয়। ঠিক? ক্লিয়ার? এনি ডাউট? না, ক্লিয়ার ম্যাম। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হোল ইউনিট লেসন প্ল্যান। তারপর হচ্ছে যে সম্পূর্ণ ইউনিটেরই লেসন প্ল্যান। হোল ইউনিট মানে হচ্ছে কি, পুরো যে ইউনিটটা থাকে সম্পূর্ণ ইউনিটের লেসন প্ল্যান। দিস লেসন প্ল্যান ইজ আইডিয়াল ফর টিচার্স হু প্রিফার টু টিচ দেয়ার লেসনস ফ্রম আ পার ইউনিট পার্সপেক্টিভ। বলছে যে হোল ইউনিট লেসন প্ল্যান ওই সমস্ত টিচার, সবাই মিউট করে নিন, প্রচুর নয়েজ হচ্ছে, হেডফোন লাগানো আছে আমার কানে। হ্যাঁ, তো সম্পূর্ণ ইউনিটের লেসন প্ল্যান হচ্ছে এটা, যে টিচার কি করে থাকবে, দিস লেসন প্ল্যান ইজ আইডিয়াল ফর টিচার্স হু প্রিফার টু টিচ দেয়ার লেসন ফ্রম এ পার ইউনিট। বলছে পার ইউনিট অনুযায়ী যে টিচার পড়াবে, পার ইউনিট অনুযায়ী পড়িয়ে পড়িয়ে পুরো ইউনিটের টপিকের যে লেসন প্ল্যান করবে সেই সমস্ত টিচারের জন্য হোল ইউনিট লেসন প্ল্যানটা কার্যকরী হয়ে থাকে। হোল ইউনিট লেসন প্ল্যান সে সমস্ত টিচাররা ইউজ করে থাকে যারা পার ইউনিট পার্সপেক্টিভে টিচিং করে থাকে। পার ইউনিট পড়িয়ে 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 তারপর তিনি কি করবেন, পুরো ইউনিটটারই একটা লেসন প্ল্যান করবেন। এই রকম পদ্ধতিতে যে সমস্ত টিচাররা পড়ায় তারা এই পদ্ধতি অবলম্বন করে হোল ইউনিট লেসন প্ল্যান। ইউ ক্যান কাস্টমাইজ ইউর pace of teaching for each class depending on how well the student grasps each concept before moving on to the next topic in the ইউনিট। বলছে এই এই ধরনের টিচিং যখন টিচার করে থাকে, এই টিচিং এর টিচার টিচিং এর এই টিচিং এর টিচার দেখে থাকে টিচিং এর গতিটা, শিক্ষার গতিটাকে দেখে থাকে, গতিটাকে দেখে প্রত্যেকটা ক্লাসের, এবং স্টুডেন্টস কিভাবে কনসেপ্টটাকে কিভাবে স্টুডেন্ট কনসেপ্টটাকে বুঝতে পারছে, নিতে পারছে, কতটা কনসেপ্ট তারা নিতে পারছে নেক্সট টপিকে যাওয়ার আগে। ওই ইউনিটের নেক্সট টপিকে যাওয়ার আগে সেই ইউনিটে কতটা স্টুডেন্ট নিতে পারছে, কনসেপ্টটা কতটা বুঝতে পারছে, ঠিক আছে, সেই পড়ার স্টুডেন্টের গতি কতটা থাকছে সেইটাকে দেখে থাকে এই হোল ইউনিট লেসন প্ল্যানে। ক্লিয়ার? ওকে ম্যাম। ম্যাম, Subject specific lesson plan. If you are teaching multiple subjects in a single shift, you need to use a different lesson plan for each subject. যে তুমি যদি একটাই শিফটে অনেকগুলো সাবজেক্ট পড়িয়ে থাকো, তো তোমার একটু ডিফারেন্ট লেসন প্ল্যান ইউজ করতে হবে সেই সাবজেক্টের জন্য। কেমন? সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং ইউর প্ল্যানিং ক্যান হেল্প অ্যাচিভ ইউর টার্গেট
and cover each of your lessons while avoiding confusion and maintaining focus when handling different topics. বলছে এইভাবে যদি ডিফারেন্ট করে যদি কোনো টিচার এক শিফটে অনেকগুলো সাবজেক্ট পড়াতে চাই তাহলে তাকে কি করতে হবে, সেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেসন প্ল্যান বানাতে হবে তাকে। হ্যাঁ, ইচ সাবজেক্টের জন্য ডিফারেন্ট আলাদা আলাদা এক একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা লেসন প্ল্যান বানাতে হবে। এবং এই আলাদা আলাদা বানানোটাই মানে টিচারকে সাহায্য করবে, হেল্প করবে তার পড়ানোর জন্য, তার যে অ্যাচিভড যে প্ল্যানিংটা যে বানিয়েছে সেই প্ল্যানিংটাকে অ্যাচিভ করার জন্য। হ্যাঁ, এবং টপিকের কনফিউশন দূর করার জন্য, স্টুডেন্টসদের কনফিউশনকে দূর করার জন্য এবং ভালোভাবে পড়ানোর জন্য তিনি কি করবেন, এক একটা ইচ সাবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেসন প্ল্যান ব্যবহার করবেন। তো সেটাকে বলা হয় সাবজেক্ট স্পেসিফিক লেসন প্ল্যান। ঠিক আছে, সাবজেক্ট স্পেসিফিক লেসন প্ল্যান বলা হয়। এত এগুলো আসবে না, আমি এটা বোঝানোর জন্য শুধু লিখেছি গ্রেড স্পেসিফিক লেসন প্ল্যান। If you are teaching more than one class across different grade levels, preparing this type of lesson plan can help you manage your class and time more effectively. You have to consider that each grade level needs diversity, as some types of assessments will not be applicable across all grade level. Grade specific lesson plan হচ্ছে যে স্টুডেন্টকে একটার থেকে একটার বেশি যখন আমরা টিচিং করে থাকি, ঠিক আছে, অনেক অনেক পার্থক্য বিভিন্ন ধরনের গ্রেড লেভেলে একটা জিনিসের উপর যখন একটার বেশি যখন আমরা টিচিং করে থাকি অনেক অনেক বিভিন্ন ধরনের গ্রেড লেভেলে, তখন আমরা প্রিপেয়ারিং দিস টাইপ অফ লেসন প্ল্যান ক্যান হেল্প ইউ। তো এই ধরনের ক্ষেত্রে আমরা গ্রেড স্পেসিফিক লেসন প্ল্যান ব্যবহার করে থাকি। এটা কি করে থাকে, ক্লাস এবং টাইমকে এফেক্টিভলি ম্যানেজ করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো হচ্ছে থাকে গ্রেড স্পেসিফিক লেসন প্ল্যান। যেমন আমরা টিচিং হয়ে যাওয়ার পর শেষে যেমন আমরা রেজাল্ট দিই, তখন আমরা গ্রেডও দিয়ে থাকি শেষে। শেষে যে গ্রেড দিই না, ওই গ্রেড স্পেসিফিক লেসন প্ল্যান বলা হয় এটাকে। তারপর হচ্ছে পার্টস অফ লেসন প্ল্যান। There are 5 parts of detail and semi-detailed lesson plan. লেসন প্ল্যানের 5টা পার্ট আছে। এক হচ্ছে অবজেক্টিভস, সব থেকে প্রথমে উদ্দেশ্য, টার্গেট, অবজেক্টিভস, কি কি গোল সেট আপ করেছে, কি কি উদ্দেশ্য আছে, অবজেক্টিভস। 2 হচ্ছে সাবজেক্ট ম্যাটার, যে যে সাবজেক্টে পড়াবে সেই সাবজেক্টটা কিভাবে পড়াবে, কি কি জ্ঞান আছে, সেই সাবজেক্টে কমান্ড আছে কিনা টিচারের, সেই সাবজেক্টে তার নলেজ থাকতে হবে সর্বপ্রথম পড়ানোর জন্য। ঠিক আছে, লেসন প্ল্যান বানানোর জন্য সব থেকে প্রথমে সাবজেক্ট ম্যাটার থাকতে হবে। তারপর প্রসিজার, তারপর কি কি পদ্ধতি অবলম্বন করবে, প্রসিজার মানে হচ্ছে পদ্ধতি, কি কি পদ্ধতি অবলম্বন করবে। তারপর হচ্ছে ইভালুয়েশন, মূল্যায়ন করা। এক মিনিট। ইভালুয়েশন মূল্যায়ন করা, যে অবজেক্টিভস গুলো গোল সেট আপ করেছে, তারপর যে সাবজেক্টটাকে পড়িয়েছে, যে পদ্ধতি অবলম্বন করেছে, শেষে সেটাকে মূল্যায়ন করা, দেখা কি কি কতটা উন্নতি সাধন হয়েছে, কতটা পরিবর্তন হচ্ছে, স্টুডেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা, সেটাকে ইভালুয়েট করে দেখা রেজাল্টের মাধ্যমে, ইভালুয়েশন করা। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দিয়ে দেখা যে স্টুডেন্ট কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ঠিক আছে, পার্টস অফ লেসন প্ল্যান ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। তারপর হচ্ছে যে the models of lesson planning discussed in the paper are the backward design method, the YP model and the ACRS model. YP model and ACRS model জানি না আসবে কিনা, কিন্তু পড়ে নিই। এখানটা দেখুন, হোয়াট ইজ দ্য 5E লেসন প্ল্যান। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, যে 5E কি, 5টা ই। 5E মানে হচ্ছে যে এটা ই, ই দিয়ে 5টা শুরু, 5টা ওয়ার্ড ই দিয়ে শুরু, এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, সব ই দিয়ে শুরু, এলাবোরেট আর হচ্ছে ইভালুয়েট, সব ই দিয়ে শুরু, ওটাকে 5E বলা হয়, 5E লেসন প্ল্যান। এঙ্গেজ, প্রথমে একটা টিচার এঙ্গেজ হয়ে যাবে পড়ানোর মধ্যে, লেসন প্ল্যানের মধ্যে, সে কি কি পড়াবে, কিভাবে পড়াবে, তার মধ্যে পুরো ঢুকে যাবে, তার মধ্যে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার পর সেই টিচার, একজন টিচার কি করবে, এক্সপ্লোর করবে। এক্সপ্লোর করবে মানে কি, আরো নতুন নতুন জিনিস খুঁজে বার করবে, অনুসন্ধান করবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে। ঠিক আছে, সেখানে কি করবে, এক্সপ্লোর করবে টিচিং এর ক্ষেত্রে কি কি তার মধ্যে নতুনত্ব পাওয়া যায়, কি কি নতুনত্ব দেখানো যায়, কিভাবে নতুন ভালো মেথড অবলম্বন করে এমন পড়ানো যায় যেটা এফেক্টিভ হয়ে থাকে, স্টুডেন্টরা ম্যাক্সিমাম শিখতে পারে এবং বুঝতে পারে। হ্যাঁ, তারপর কি করবে, সেটাকে এক্সপ্লেন করবে, বুঝিয়ে সেটাকে যে ব্যাপারটা অনুসন্ধান করবে সেটাকেই ক্লাসে এসে কি করবেন, এক্সপ্লেন করবে, বোঝাবে ক্লিয়ারলি। তিনার নিজের মেথড অবলম্বন করে তিনি সেটাকে কি করবে, বোঝাবে।
তারপর এলাবোরেট করবে, ওই যে ব্যাপারটা বোঝালো ওটাকেই বিস্তারিত ভাবে একদম ইন ডিটেলে বোঝাবে, ইন ডেপথে বোঝাবে। এলাবোরেট মানে কি? এলাবোরেট মানে হচ্ছে যে সেটাকে আরো বিস্তারিত ভাবে, একদম বিস্তারিত প্রথম ভাবে থেকে সেটাকে বোঝাবে। হ্যাঁ, তারপর সেটাকে ইভালুয়েট করবে, দেখবে মূল্যায়ন করে, কোনো টেস্টের মাধ্যমে ইভালুয়েট করতে পারে, রেজাল্টের মাধ্যমে, কোনো পরীক্ষার মাধ্যমে ইভালুয়েশন হয়ে থাকে, বা কোনো কোশ্চেন করে, হ্যাঁ গ্রেডের feedback মাধ্যমে, মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে ইভালুয়েট, মূল্যায়ন করে দেখবে শেষে। ইভালুয়েট সবসময় শেষে হয়ে থাকে, এটা মনে রাখবেন। প্রথমে 1 এঙ্গেজ, 2 এক্সপ্লোর, 3 এক্সপ্লেন, 4 এলাবোরেট, 5 ইভালুয়েট। ইভালুয়েশন সব থেকে শেষে হয়ে থাকে। এভলিউশনটা তো উপসংহার ঠিকই আছে, এটা ওটা শেষে। এবার বাকিগুলো বুঝতে পেরেছেন? এলাবোরেটটা কি বললেন ম্যাম? বিস্তারিত ভাবে, সেটাকে বিস্তারিত ভাবে বোঝাবে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। This model enables teachers to create cohesive and engaging lessons that build up from one section to the next. The YP model. The YP model হচ্ছে যে ফুল ফর্ম হচ্ছে যে W দিয়ে ওয়ার্ম আপ, I দিয়ে ইন্ট্রোডাকশন, P দিয়ে প্রেজেন্টেশন, আর একটা P দিয়ে প্র্যাকটিস, আর একটা, তারপর E দিয়ে ইভালুয়েশন, A দিয়ে অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ফুল ফর্ম। WIPPEA ফুল ফর্ম কি? ওয়ার্ম আপ, ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন, প্র্যাকটিস, ইভালুয়েশন, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি জানি না এটা আসবে কিনা, তো আমার অত ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এটাকে পড়াবো না, জাস্ট ফুল ফর্মটা বলে দিলাম, কারণ বাই চান্স যদি চলে আসে ফুল ফর্মটা। তারপর ACRA মডেল, স্ক্রিনটা এগুলো সব সরে লেসন গেল ম্যাম, প্ল্যানের মধ্যে। একটু লিখে নি ফুল ফর্মটা। ফুল ফর্মটা হ্যাঁ PDF দিয়ে দিছি তো গ্রুপে। আচ্ছা ঠিক আছে। PDF দিয়ে দিয়েছি গ্রুপে, লিখে নিন, লিখে নিন। হয়েছে? ঠিক আছে ম্যাম, চলেন। ঠিক আছে। ACRA মডেল, তো ACR এর ফুল ফর্ম কি বলুন তো? কে বলবেন ACR এর ফুল ফর্ম? এই তো অ্যাডোলেসেন্ট কমিউনিটি রিইনফোর্সমেন্ট অ্যাপ্রোচ বেসিক মডেল। গুড। হ্যাঁ 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 এটাই। ACRA, A দিয়ে অ্যাডোলসেন্ট, C দিয়ে কমিউনিটি, R দিয়ে রিইনফোর্সমেন্ট, A দিয়ে অ্যাপ্রোচ। এখান পর্যন্ত। অ্যাডোলসেন্ট কমিউনিটি রিইনফোর্সমেন্ট অ্যাপ্রোচ, ACRA। এটাকেও পড়বো না, কারণ আমি মনে হচ্ছে না অতটা ইম্পর্টেন্ট, এটাকেও পড়বো না, কারণ মনে হচ্ছে না যে আসবে বা কিছু। তারপর পড়বো মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং জিনিসটা কি? আচ্ছা হ্যাঁ, মাইক্রো টিচিং পড়বো। মাইক্রো টিচিং পড়েছেন আগে? মাইক্রো টিচিং মানে কি ছোট্ট কেউ টিচিং, বলবেন? মাইক্রো টিচিং যেখানে বলতে 6 থেকে ফাইনাল 10 টিচিং জন। এর আগে যেটা করানো হয় হ্যাঁ ছোট্ট করে ক্লাস, ফাইনাল টিচিং এর আগে যেটা মাইক্রো টিচিং করানো হয় ছোট্ট করে ক্লাস। হ্যাঁ, ও আচ্ছা। মাইক্রো টিচিং হচ্ছে যে একটা টিচার ট্রেনিং বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট টেকনিক। মাইক্রো টিচিং এর বেশি সুবিধা কারা পায়? টিচাররা পায় না স্টুডেন্টরা পায়? টিচাররা পাই। মাইক্রো টিচিং হচ্ছে একটা টিচার ট্রেনিং বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট টেকনিক, যেখানে টিচার রিভিউ করে থাকে প্রত্যেকটা তার টিচিং সেশনে, প্রত্যেকটা তার সেশনের। কিসের জন্য? তার ফিডব্যাক পাওয়ার জন্য, স্টুডেন্টস এর কাছ থেকে বা তার টিচারেরই কোনো ফ্রেন্ডদের কাছ থেকে, স্টুডেন্টস এর কাছ থেকে বা টিচারেরই কোনো ফ্রেন্ডসদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। তো যদি বলে থাকে যে টিচিং এর গোল কি মাইক্রো টিচিং এর, তো বলবেন ফিডব্যাক পাওয়ার জন্য, টু গেট কনস্ট্রাকটিভ ফিডব্যাক। মানে বলছে মাইক্রো টিচিং ডেফিনেশন দেখুন,
মাইক্রো মিনস স্মল, মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো টিচিং সিম্পলি মিনস টিচিং এন আ স্মল স্কেল, একটা ক্ষুদ্র যেটা বলা হয় ছোট। তো আমরা বলতে পারি যে এখানে দাঁড়ান 1 মিনিট, মাইক্রো চার্জিং। অন্যমুখে বোঝানো হয়। মাইক্রো মানে মিনিয়েচার, ছোট ক্ষুদ্র, অল্প স্টুডেন্টস কিছু সংখ্যক ছাত্র নিয়ে এবং কম কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে কিছু সংখ্যক ছাত্রকে টিচিং করাকে বলা হয় মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং হচ্ছে একটা টিচার ট্রেনিং এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট টেকনিক। মাইক্রো টিচিং হচ্ছে যে স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ এন্ড ক্লাস টাইম, বলছে ক্লাস সাইজও এখানে ছোট থাকে এবং ক্লাস টাইমিংও অল্প থাকে, এটাকে মাইক্রো টিচিং বলা হয়। এখানে দেখুন মাইক্রো টিচিং হচ্ছে একটা টিচার ট্রেনিং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট টেকনিক ওয়ার বাই দ্য টিচার রিভিউজ দ্য রেকর্ডিং অফ টিচার টিচিং সেশন। কোনো টিচিং সেশনে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটার রেকর্ডিং কে টিচার দুবারা দেখে থাকে। কিসের জন্য দেখে থাকে? ইন অর্ডার টু গেট কনস্ট্রাকটিভ ফিডব্যাক ফ্রম পিয়ার্স, টিচারেরই কোনো ফ্রেন্ডসদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার জন্য, অথবা স্টুডেন্টস এর কাছ থেকে অ্যাবাউট what has worked and what improvements can be made to their teaching technique। কিসের জন্য? যে কি কি কাজ হয়েছে, কি কি পড়িয়েছে এবং কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে টিচারের দ্বারা, তার টিচিং এর দ্বারা কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে এবং সে যেগুলো পড়িয়েছে সেগুলো সব কাজ হয়েছে কিনা, কেমন ভাবে হয়েছে, কি কি হয়েছে, সেই টেকনিকটা সেটা দেখার জন্য তার টিচিং এর তিনি কি করে থাকেন? মাইক্রো টিচিং করে থাকেন। তো এটা কি বলা হয়ে থাকে? মাইক্রো টিচিং। এটা আছে আপনাদের সিলেবাসে যে মাইক্রো টিচিং বলে। তো মাইক্রো টিচিং স্কিলস ম্যাম কি এখানে সঙ্গে লিখে পেয়ার্স এনেছি। লেখা আছে, পেয়ার্স মানে পিয়ার্স লেখা আছে, পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে যে নিজের সমবয়সী। যেমন আপনার পিয়ার কে? আপনার ক্লাসের ফ্রেন্ডরা, আপনার ক্লাসে যতগুলো আপনার ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, ওরা সবাই আপনার পিয়ার। পিয়ার মানে হচ্ছে জুটি। পিয়ার মানে কি? জুটি। জাউজন, সমবয়স্ক। জাউজাতুন মানে হচ্ছে পিয়ার, জুটি, সমবয়স্ক। আপনার ক্লাসে যতজন সবাই আপনার পিয়ার। এখানে টিচারের সাথে যতজন টিচার আছে সেগুলো টিচারের পিয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তো মাইক্রো টিচিং স্কিলস কিছু লিখেছি যেগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিল, প্রবিং কোশ্চেন স্কিল, এক্সপ্লেনেশন স্কিল, রিইনফোর্সমেন্ট স্কিল, স্টিমুলাস ভেরিয়েশন, এই কটা। তো দেখুন মাইক্রো টিচিং স্কিলস, কম্পোনেন্টস অফ ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিল। যে ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিলের কি কি কম্পোনেন্টস আছে, কি কি উপাদান আছে, ব্ল্যাকবোর্ড রাইটিংটা করলে কিভাবে করতে হবে, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড রাইটিং যদি আমরা করে থাকি মাইক্রো টিচিং এর মধ্যে, তো সেটা কিভাবে করতে হবে, কেমন করে করলে ব্ল্যাকবোর্ড রাইটিংটা ভালো হবে এবং স্টুডেন্টরা ভালোভাবে বুঝতে পারবে। হুম, কিভাবে? লেজিবিলিটি অফ হ্যান্ড রাইটিং, ঠিক আছে? লেজিবিলিটি অফ হ্যান্ড রাইটিং, হাতে লেখার সহজ বোধ্যতা, সহজ পাঠ্যতা, মানে পাঠযোগ্যতা। হাতে লেখা এমন হতে হবে, পাঠযোগ্য হতে হবে। লেজিবিলিটি মানে হচ্ছে পাঠযোগ্য, পড়ার যোগ্য হতে হবে। হ্যান্ড রাইটিং এমন হতে হবে ব্ল্যাকবোর্ডের টিচারের যেন সেটা পড়ার যোগ্য হয়ে থাকে, এমন নয় যে বেকার লিখে দিল স্টুডেন্ট বুঝতেই পারলো না। লেজিবিলিটি মানে পাঠযোগ্যতা, পড়ার যোগ্য হতে হবে হ্যান্ড রাইটিংটা। এক। দুই হচ্ছে নিটনেস ইন রাইটিং ওয়ার্ক। কেউ বলে না নিট অ্যান্ড ক্লিন লেখা, শুনেছেন তো? নিট অ্যান্ড ক্লিন লেখা শুনেছেন, অনেকে বলে। তো ওই নিট, হ্যাঁ নিট অ্যান্ড শুনছি। ক্লিন হাতে লেখা বলে না, পরিষ্কার NEAT, পরিচ্ছন্ন। নিট। হ্যাঁ, নিটনেস ইন রাইটিং ওয়ার্ক মানে এমন লিখবে যেন সেটা পরিচ্ছন্নতা হয়, পরিষ্কার হয়, সেটা সুবিন্যস্ত হয়, নিটনেস থাকে সেখানে, অগোছালো যেন না হয়। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ রিটেন ওয়ার্ক, যেটা লিখেছে সেটার মধ্যে যেন যথার্থতা থাকে, অসম্পূর্ণ সেন্টেন্স যেন না লিখে দেয়। ইলাস্ট্রেশনস এন্ড ডায়াগ্রামস, যেটা লিখছে ব্ল্যাকবোর্ডে সেটার ইলাস্ট্রেশন মানে হচ্ছে এক্সাম্পল, সেটার কিছু কিছু উদাহরণ দেওয়া, এবং ডায়াগ্রাম বানানো, কিছু কিছু ডায়াগ্রাম ছবি এঁকে এঁকে সেটাকে বোঝানো, উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো। টু স্পিক ওয়াইল রাইটিং, এবং টিচার যখন লিখবে ব্ল্যাকবোর্ডে তখন লেখার সাথে সাথে মুখে বলবেও, ঠিক আছে? এফেক্টিভ টিচিং এর এটা একটা ইয়ে যে লেখার সাথে সাথে মুখে বলবেও, তিনি বলবেন। টু স্পিক ওয়াইল রাইটিং। তারপর হচ্ছে যে কম্পোনেন্টস অফ প্রবিং কোশ্চেন স্কিল। প্রবিং কোশ্চেন স্কিলের কিছু উপাদান, ঠিক আছে? টিচিং এর সময় যে আমাদের টিচার যে কোশ্চেন গুলো ব্যবহার করে থাকে, হ্যাঁ, প্রবিং মানে হচ্ছে অনুসন্ধান, যে ব্যবহার করে থাকে যে কোশ্চেন গুলো তার কিছু উপাদান হয়ে থাকে, যেমন হচ্ছে প্রম্পটিং, ঠিক আছে? প্রম্পটিং হচ্ছে একটা প্রবিং কোশ্চেন স্কিলের একটা প্রথম হচ্ছে যে প্রম্পটিং। প্রম্পটিং হচ্ছে যে প্রম্পটিং এর বাংলা মানে হচ্ছে প্ররোচনা দেওয়া। এখানে প্ররোচনা ডাইরেক্ট হবে না, এখানে হবে যে
টিচার যে কোশ্চেন গুলো করছে সেগুলো অনুসন্ধানমূলক হতে হবে, তার মধ্যে যেন কোয়ারিজ ঢুকে থাকে। এমন প্রশ্ন করবে টিচার, বোঝাবে যেগুলো, সেগুলোতে স্টুডেন্টরা খুঁজে খুঁজে সেখানে কোশ্চেন করবে, এবং টিচার সেখান থেকে খুঁজে খুঁজে এমন এমন প্রশ্ন করবে যেগুলোর মধ্যে প্রশ্ন করার পর স্টুডেন্টদের সেখানে আস্তে আস্তে কোয়ারিজ তৈরি হবে, কোশ্চেন তৈরি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিডাইরেক্টিং, পুনরায় নির্দেশ করা, যেগুলো পড়াচ্ছে সেগুলো পুনরায় রিপিট করা, রিডাইরেক্ট করা, পুনর্নির্দেশ করা। রিফোকাসিং, পুনরায় ফোকাস করা টপিকটাতে, কোশ্চেন স্কিলে, কোশ্চেনের দক্ষতাতে, যেগুলো কোশ্চেন গুলো ইউজ করেছে। সিকিং ফার্দার ইনফরমেশন, ইনক্রিজিং ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস, কম্পোনেন্টস অফ এক্সপ্লেনেশন স্কিল ইন দ্য এক্সপ্লেনেশন স্কিল পড়বো, তার আগে প্রবিং কোশ্চেন স্কিল, লাস্ট হচ্ছে সিকিং ফার্দার ইনফরমেশন, আরো অন্যান্য নতুন কিছু তথ্যের জন্য খোঁজা, অনুসন্ধান করা, সিক করা, ইনক্রিজিং ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস, এবং সচেতনতা বৃদ্ধি করা। কি করা? সচেতনতা বৃদ্ধি করা। এটা হলো প্রবিং কোশ্চেন স্কিল। তারপর হচ্ছে এক্সপ্লেনেশন স্কিল। এক্সপ্লেনেশন স্কিলের মধ্যে হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। হুম। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ইন্ট্রোডাকশন দেয়া মানে হচ্ছে ভূমিকা। ইন্ট্রোডাকশন কি? ভূমিকা। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ভূমিকায় কিছু এমন কিছু স্টেটমেন্ট ব্যবহার করা যেগুলো ভূমিকামূলক স্টেটমেন্ট, যেগুলো দিয়ে শুরু করা। এক নম্বর। দুই হচ্ছে ইউজ এক্সপ্লেনিং লিঙ্ক, ব্যাখ্যা করার জন্য লিঙ্ক ব্যবহার করা। এক্সপ্লেনিং লিঙ্ক, ব্যাখ্যামূলক লিঙ্ক ব্যবহার করা। লিঙ্ক মানে হচ্ছে যে সম্পর্ক, ব্যাখ্যামূলক থাকবে, যেটা স্টেটমেন্টটা ব্যবহার করবে সেটা। ইউজ অফ ভিজুয়াল টেকনিক্স, যে টেকনিক গুলো দেখা যায় সেসব ভিজুয়াল টেকনিক ব্যবহার করা। এড ব্যবহার করা, টিচিং এড কোনগুলোকে বলে? চার্ট, মডেল, চক, ডাস্টার, এগুলোকে এডস বলা হয়ে থাকে। তো ভিজুয়াল টেকনিক ব্যবহার করা, যেগুলোকে দেখতে পাবো আমরা, সেরকম কিছু টেকনিক ব্যবহার করা যেগুলো ভিজুয়াল। যেগুলো ভিজুয়াল মানে হচ্ছে যেগুলো দেখা যায়। টেকনিক্যাল ওয়ার্ড ডিফাইন্ড, এবং হচ্ছে যে যে টেকনিক, যে টেকনিক্যাল বলতে হচ্ছে যে টেকনিক্যাল যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, যেগুলো টেকনিক্যাল হয়ে থাকে, ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে থাকে না টেকনিক্যাল, তো সেরকম কিছু শব্দ দিয়ে ডিফাইন করা। কভারিং এসেনশিয়াল পয়েন্টস, এবং প্রয়োজনীয় যে পয়েন্ট গুলো আছে, মূল যে পয়েন্ট গুলো, সেইগুলোকে কভার করা। এরকম নয় যে আরো আশেপাশের অনেক কিছু উদাহরণ দেওয়া, কিন্তু মূল যে পয়েন্টটা থাকবে সেটাকেও কভার করা, সেটাকে প্রথমে কভার করা, তারপর হচ্ছে আরো অন্যান্য উদাহরণ দিয়ে বোঝানো। টেস্টিং পিপলস আন্ডারস্ট্যান্ডিং। পিপলস মানে হচ্ছে স্টুডেন্টস। পিপলস মানে কি বলুন? পিপল মানে কি? স্টুডেন্ট। স্টুডেন্ট, পিপলস ছাত্রছাত্রী। মানে হচ্ছে ছাত্রছাত্রী, স্টুডেন্টস। হুম। বলছে টেস্টিং পিপলস আন্ডারস্ট্যান্ডিং, যে স্টুডেন্টস বুঝতে পারছে কিনা সেটাকে টেস্ট করা। কনক্লুডিং স্টেটমেন্ট, এবং শেষে হচ্ছে যে শেষে যে হয় না, কি বলে ওটাকে বাংলায়? উপসংহার। উপসংহার ব্যবহার করা শেষে। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। এই কুলসুম মিউট করো, কুলসুম। তো এগুলো আমার মনে হচ্ছে না অতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই মাইক্রো টিচিংটা ইম্পর্টেন্ট, কিন্তু এই মাইক্রো টিচিং স্কিলস গুলো তবুও দেখে নেবেন একবার, যেহেতু আমি একবার আমি বলে দিলাম, তো একবার আপনারাও দেখে নেবেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ম্যাম। ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস বলে আছে সিলেবাসে, ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস আছে সিলেবাসে। যে ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস জিনিসটা কি? তো ইনস্ট্রাকশনাল, এটা কি লিখেছি? ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস হচ্ছে যে ডি ক্যান ক্যারির মতে, ডি ক্যান ক্যারির মতে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারী, মতে, মতামত অনুযায়ী। ডি ক্যান ক্যারির মতামত অনুযায়ী ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস ইজ আ সেট অফ প্রসিজার্স দ্যাট, যে ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস হচ্ছে এমন এক পদ্ধতির সেট যেটা হচ্ছে when applied to an instructional goal, যখন এটা ব্যবহার করা হয় কোনো ইনস্ট্রাক্ট করা মানে কি জানেন? ইনস্ট্রাক্ট করা মানে কি বলুন? বলুন। কেউ বলবেন ইনস্ট্রাকশনাল মানে কি? বলে দেন। হ্যাঁ,
আব্দুল ওয়াকিলের মাইক্রোফোনটা বন্ধ করলে ভালো হয়। বলুন ইনস্ট্রাক্ট মানে কি? নির্দেশ দেন, নির্দেশ দেওয়া। ইনস্ট্রাক্ট মানে হচ্ছে আদেশ করা, নির্দেশ দেওয়া, আদেশ করা। ইনস্ট্রাক্ট মানে হচ্ছে এখানে ইনস্ট্রাক্ট মানে হচ্ছে ইনস্ট্রাক্টর মানে হচ্ছে টিচার, ঠিক আছে? ইনস্ট্রাকশন অ্যানালিসিস, ঠিক আছে? ইনস্ট্রাক্টর বলতে টিচারকেই বোঝায়। তো ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস জিনিসটা হচ্ছে যে এমন একটা অ্যানালিসিস যেখানে টিচার কি করে থাকবে, সেই যেটা পড়াবে, তেনার যে পড়ানোর যে গোলটা, তেনার রেজাল্টটা, তিনি আগে থেকে সেটাকে তিনি কি করে নেবেন, আম, পড়ানোর যে গোলটা অ্যাচিভ করার জন্য তিনি যেগুলো পড়াবেন, ঠিক আছে? সেই গোলটা, তার একটা টার্গেট থাকবে, গোল থাকবে যে এই জিনিসগুলো পড়াবো, এইভাবে পড়াবো, এই পদ্ধতি অবলম্বন করব, সেটাকে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে, তিনি ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস ব্যবহার করবেন। মানে হচ্ছে যে তিনের যে ব্যাখ্যা করার যে আদেশমূলক যে জিনিসগুলো, তিনি সেইগুলো ব্যবহার করবেন। যেমন হচ্ছে যে তিনি ইনস্ট্রাকশনাল গোল, রেজাল্ট ইন দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য রিলেভেন্ট স্টেপস। হ্যাঁ, তিনি টিচার পড়ানোর আগে নিজের নিজে নিজে একটা সেখানে কি করবেন, টিচিং এর যে এফেক্টিভ ওয়েতে টিচিং হওয়ার জন্য, টিচিং এর গোলটা তিনি অর্জন করার জন্য তিনি কি করে যাবেন, প্রথমে ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস করে দেখবেন যে 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 না, পড়ানোর পরে দেখবেন যে হয়েছে কিনা সেই জিনিসটা, তিনি অ্যাচিভ করতে পেরেছেন কিনা, তিনার পড়ানোটা সাকসেসফুল হয়েছে কিনা, সেটাকে তিনি অ্যানালিসিস করে দেখবেন। এখানে বলছে অ্যাকর্ডিং টু ডিক অ্যান্ড ক্যারের মত অনুযায়ী অ্যান ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস সেট আপ করছে এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে ওয়েন অ্যাপ্লাইড টু অ্যান ইনস্ট্রাকশনাল গোল, যখন ইনস্ট্রাকশনাল গোল এর জন্য ব্যবহার করা হবে, রেজাল্টস ইন দ্য আইডেন্টিফিকেশন অফ রিলেভেন্ট স্টেপস। বলছে যে সমস্ত প্রাসঙ্গিক পদ্ধতি, ওই স্টেপ গুলো ব্যবহার করা হবে, ধাপগুলো, সেই ধাপকে চেনার জন্য যে রেজাল্ট, যে ফলাফল, ফর পারফর্মিং এ গোল, একটা গোলকে ইয়ে করার জন্য, তিনার একটা গোল পারফর্ম করার জন্য, এন্ড দ্য সাবঅর্ডিনেট স্কিলস রিকোয়ার্ড ফর এ স্টুডেন্ট টু অ্যাচিভ দ্য গোল, এবং কিছু অধীনস্থ দক্ষতা প্রয়োজন স্টুডেন্টের গোলকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য। তো এটাই বলছে ডিক অ্যান্ড ক্যারির মতে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস। এটাকে কালকে আরেকটু নোট বানিয়ে লিখে এনে পড়াবো। এখানে এটুকুই পেয়েছি, ঠিক আছে? তিনটের সময় ক্লাস নিলে হবে? তিনটের সময়? 3টার সময় হবে না তো ম্যাম, এই 4টা থেকেই ভালো হবে। আচ্ছা, আওয়াজ হচ্ছে তো আমার কাছ থেকে? নয়েজ হচ্ছে? আওয়াজ আসছে। এই সময়টা একটু আওয়াজই হয়ে যায়। তো ম্যাম বুঝতে পারছেন? বলছিলাম, জি, হ্যালো ম্যাম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এইগুলো